সবাইকে স্বাগতম ট্রেনিং স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব সমাবেশ নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। সমাবেশ বলতে আসলে বোঝায় যে কতগুলো জিনিস থেকে কিছু জিনিস বাছাই করে নেওয়া। তো ধরা যাক আমার কাছে তিনটা অক্ষর আছে এক্স ওয়াই জেড, এখান থেকে আমি প্রত্যেকবারে দুইটা অক্ষর বাছাই করে একটা সেট বানাবো। তাহলে কতভাবে বাছাই করতে পারি? এক্স ওয়াই, ওয়াই জেড আর জেড এক্স। তাহলে কয়টা পেলাম? এক, দুই, তিনটা। তো এটা না হয় আমি গুণে গুণে বের করে ফেললাম যে তিনটা সেট করতে পারি, কিন্তু যদি আমাকে এরকম বলে যে 26টা অক্ষর থেকে দুইটা অক্ষর নিয়ে কতভাবে সেট গঠন করা যায়, সেক্ষেত্রে কিন্তু গুণে গুণে করাটা অনেক বেশি টায়ারসাম হয়ে যাবে। তো অবভিয়াসলি এখানে আমার কোনো একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো ফর্মুলাটা হচ্ছে আমার এনসিআর। এনসিআর মানে হচ্ছে আমি এখান থেকে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে বাছাই করে নিচ্ছি। তো এনসিআর কে আমরা ভেঙে এভাবে লিখতে পারি যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু তখন এই ছোট ম্যাথটাও করে ফেলতে পারবো যে তিনটা জিনিস থেকে দুইটা জিনিস কতভাবে নেওয়া যায়। তো সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে 3c2, কারণ আমি তিনটা অক্ষর থেকে দুইটা অক্ষর চুজ করে নিয়েছিলাম, তাহলে আমার অ্যান্সারটা আসবে 3। তাহলে আমরা 26টা অক্ষর থেকে দুইটা অক্ষর চুজ করতে পারি কত উপায়? তাহলে 26c2, তার মানে হচ্ছে 26 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 26 মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে ভাঙালে আমার আসে 26 into 25 into 24 factorial divided by 24 factorial into 2 factorial। এটা কাটা চলে যায়, তার উপরে কাটাকাটি করলে 2 factorial মানে 2, এখানে কাটাকাটি করলে আসে 13। তাহলে আমার आंसर হচ্ছে 13 into 25, এতগুলা কম্বিনেশন পসিবল। চলুন তাহলে আমরা এবার কিছু ম্যাথ দেখে নিই। তো প্রথম ম্যাথে আমাকে বলেছে যে লগারিদমস শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে তিনটা ব্যঞ্জন বর্ণ এবং দুইটা স্বরবর্ণ কতভাবে বাছাই করা যেতে পারে। তো লগারিদমসে অক্ষর কয়টা আছে সেটাকে গুনে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে টোটাল অক্ষর হচ্ছে আমার 10টা। এর মধ্যে আমার স্বরবর্ণগুলোকে বাছাই করতে হবে। স্বরবর্ণ মানে হচ্ছে আমাকে ভাওয়েলগুলোকে বাছাই করতে হবে। তো ভাওয়েলগুলো আছে ও, মানে একটা, দুইটা, তিনটা, আর কিন্তু কোনো ভাওয়েলস নাই। ও, এ, আই। তার মানে আমার ভাওয়েলস আছে তিনটা, তার মানে অবভিয়াসলি কনসোনেন্ট থাকবে 7টা। তো আমাকে বলেছে যে প্রতিবারে আমি তিনটা ব্যঞ্জনবর্ণ বাছাই করতে চাই, তার মানে আমি 7টা জিনিস থেকে কয়টা জিনিস চুজ করব? তিনটা। তো 7টা জিনিস থেকে তিনটা জিনিস কতভাবে চুজ করতে পারে? 7c3 উপায়। আর আমি প্রতিবারে দুইটা ব্যঞ্জনবর্ণ চুজ করতে চাই আমি প্রতিবারে দুইটা স্বরবর্ণ চুজ করতে চাই। তাহলে আমার এখানে কয়টা স্বরবর্ণ আছে? তিনটা স্বরবর্ণ। তাহলে তিনটা থেকে দুইটা জিনিস কত উপায় চুজ করা যেতে পারে? 3c2 উপায়। তো আমি প্রত্যেকবারে এই তিনটা থেকে দুইটা ব্যঞ্জন বর্ণ, আমি প্রত্যেকবারে তিনটা থেকে এই দুইটা স্বরবর্ণ আর 7টা থেকে এই তিনটা ব্যঞ্জন বর্ণ একসাথে চুজ করতে চাই। তার মানে কি এর আর এর দুইটা আলাদা আলাদাভাবে বাছাই করার সমাবেশটা আমাকে একসাথে এখন কল্পনা করতে হবে না। তার মানে অ্যাকচুয়ালি কি এই দুইটা ঘটনা পরস্পর ডিপেন্ড করবে। তাহলে পরস্পর যদি ডিপেন্ড করে তাহলে আমরা কি করবো? এদেরকে গুণ করে দিব। তার মানে অ্যান্সারটা হবে 3c2 ইন্টু 7c2। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ম্যাথটা দেখতে অনেকটা বিন্যাসের মতো। তাহলে আমাদের মনে কোশ্চেন জায়গাটা স্বাভাবিক যে কখন আমরা বিন্যাস ব্যবহার করব আর কখন আমরা সমাবেশ ব্যবহার করব। তো অ্যান্সারটা খুবই সিম্পল। যদি আমাকে শব্দ গঠন অথবা সাজানো অথবা সংখ্যা গঠন অথবা ক্রম নিয়ে কোনো কিছু বলে, তখন আমরা বিন্যাস ব্যবহার করব। আর যদি আমাকে বলে যে দল গঠন করা, কমিটি গঠন করা, যে কোনো জ্যামিতিক কনসেপ্ট, পরীক্ষায় প্রশ্ন উত্তর, ঝুড়ি থেকে ফল বাছাই করা, উৎপাদকে বিশ্লেষণ করা, সোজা বাংলা যদি কোনো কিছু আমাকে বাছাই করতে বলে কোশ্চেনের মধ্যে, তখন আমরা সেখানে সমাবেশটা অ্যাপ্লাই করব। তো আশা করি আমরা বিন্যাস কখন আর সমাবেশ কখন সেই পার্টটুকু বুঝতে পেরেছি। ওকে, এখন এরপরে আমরা নতুন একটা টাইপের ম্যাথ শুরু করবো, যেটা হচ্ছে দল গঠন। তো এখানে আমাকে বলেছে যে 6 জন বিজ্ঞান এবং 4 জন কলা বিভাগের ছাত্র থেকে 6 জনের একটা কমিটি আমাকে গঠন করতে হবে, যেখানে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকে। তো যেহেতু আমি বিজ্ঞান আর কলা বিভাগের ছাত্রদের নিয়ে কমিটি গঠন করতে চাই, তাহলে আমি দুইটা কলাম বানিয়ে ফেলি। এখানে লিখবো বিজ্ঞান বিভাগের ছাত্রদের সংখ্যা, আর এখানে লিখবো কলা বিভাগের ছাত্রদের সংখ্যা। তো আমি কমিটি গঠন করব 6 জনের, তার মানে এদের ম্যাক্সিমাম হতে পারবে কিন্তু 6, এর বেশি কিন্তু যেতে পারবে না। তো আমার বিজ্ঞান বিভাগের মানুষ আছে কয়জন? 6 জন। তাহলে আমি 6 জনকেই নেই প্রথমে।
তো 6 এর সঙ্গে কত যোগ করলে 6 আসবে? 0। তার মানে এখানে কিন্তু কলা বিভাগের কাউকে নিতে পারতেছি না। তো এবার বিজ্ঞান বিভাগ থেকে একজন কমাই, কলা বিভাগ থেকে একজন বাড়াই। এভাবে যদি আমি কমাতে বাড়াতে থাকি তাহলে এখানে আসবে 4, এখানে আসবে 2, এখানে আসবে 3, এখানে আসবে 3, এখানে আসবে হচ্ছে আমার 2, এখানে আসবে 4। এখন এরপরে এখানে যদি 1 আনি তাহলে এখানে কিন্তু 5 আনতে হবে, কিন্তু আমার ম্যাক্সিমাম কলা বিভাগের ছাত্রই ছিল 4 জন, তাহলে কিন্তু এইটা পসিবল না। আচ্ছা, এবার আমাকে বলেছে যে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কেসটার জন্য আমার বিজ্ঞান আর কলা বিভাগের ছাত্র সেম। এরপরে এই কেসের জন্য আমার বিজ্ঞান বিভাগের ছাত্র কমে যাচ্ছে কিন্তু কলা বিভাগের ছাত্র বেড়ে যাচ্ছে। তাহলে কিন্তু শর্ত অনুযায়ী আমি কিন্তু এই পরের দুইটা কেসও এখানে নিতে পারছি না, তার মানে এটাও বাদ, এটাও বাদ। তাহলে আমি বিজ্ঞান বিভাগের 6 জন, কলা বিভাগের 0 জনকে নিয়ে কমিটি গঠন করতে পারবো, বিজ্ঞান বিভাগের 5 জন, কলা বিভাগের 1 জনকে নিয়ে কমিটি গঠন করতে পারবো, বিজ্ঞান বিভাগের 4 জন আর কলা বিভাগের 2 জনকে নিয়ে কমিটি গঠন করতে পারবো। তো বিজ্ঞান বিভাগের মানুষ ছিলই তো 6 জন, তাহলে আমি 6 জন থেকে 6 জনকে নিয়ে নিলাম, তাহলে 6C6 উপায়। আর 4 জন থেকে কাউকেই নিয়ে নি, তার মানে হচ্ছে 4C0 উপায়। গুণ করলাম কারণ এদেরকে মিলেই তো একটা কমিটি হবে, অর্থাৎ ঘটনাদ্বয় কিন্তু পরস্পর ডিপেন্ড করছে। এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখে এসেছি যে যদি ডিপেন্ড করে তাহলে আমরা ঘটনাগুলোকে গুণ করে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে 5-1, তার মানে 6 জন থেকে আমি নিব 5 জনকে আর 4 জন থেকে আমি নিব হচ্ছে 1 জনকে। এরপরটা হচ্ছে 4-2, তার মানে 6 জন থেকে নিব আমি 4 জনকে আর 4 জন থেকে নিব আমি হচ্ছে 2 জনকে। তাহলে এদের সবগুলোকে আমি যদি ক্যালকুলেটরে গুণ করে ফেলি তাহলে আমার ভ্যালুগুলো আসছে। তাহলে এই জায়গায় এখন আমরা মুখে মুখে গুণ করতে চাই। তো 6C6 মানে হচ্ছে NCN, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1 আর 4C0 এর ভ্যালু 1 আসবে। 6C5 এইটাকে আমরা একটু অন্যভাবে অ্যাপ্লাই করতে পারি। তো এখন আমরা একটা নতুন কনসেপ্ট শিখবো যেটাকে আমরা বলি হচ্ছে সম্পূরক সমাবেশ। তো সম্পূরক সমাবেশের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে, যে এটার মানে হচ্ছে আমি কোনো কিছুকে যদি লিখি NCR, এটাকে আমি লিখতে পারি NCN-R। অর্থাৎ আমি যদি লিখি যে 6C5, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 6C6-5, অর্থাৎ 6C1। তো 6C5 লেখা যেই কথা, 6C1 লেখাও সেম কথা। এটাই হচ্ছে আমার সম্পূরক সমাবেশ। তো সম্পূরক সমাবেশ অনুযায়ী 6C5 কে আমি লিখতে পারছি হচ্ছে 6C1 আর 4C1 কে আমি 4C1 রেখে দিই। এখন এই জিনিসটাকে আমরা যদি মুখে মুখে করতে চাই আমি একটা শর্টকাট ব্যবহার করব। শর্টকাটটা হচ্ছে নিচে যেই নাম্বারটা থাকে উপরে n এর ভ্যালু আমি তত ঘর নিব। তো নিচে আছে 1, তার মানে আমি n এর ভ্যালু 1 ঘরে নিব। 1 ঘর মানে হচ্ছে আমি n এর ভ্যালু 6 নিব। আর নিচে যে নাম্বারটা থাকে আমি 1 এর থেকে ওই পর্যন্ত গুণ করব, তার মানে আমি 1 এর থেকে ওই পর্যন্ত গুণ করলে কিন্তু আমার একই আসে। একইভাবে যদি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে আমার আসে হচ্ছে ইনটু 4/1, তার মানে 6 × 4 মানে হচ্ছে 24। এবার যদি এই ক্ষেত্রে আসি তাহলে এই ক্ষেত্রে আসবে 6C4, এটাকে সম্পূর্ণ সমাবেশ অ্যাপ্লাই করলে কত আসবে? 6C6-4 মানে হচ্ছে 6C2 ইনটু হচ্ছে আমার এখানে আসছে 4C2। তাহলে আমি এবারও যদি শর্টকাটটা অ্যাপ্লাই করি তাহলে 6 কে আমি নিচের এই দুই ঘর পর্যন্ত নিব, তার মানে হচ্ছে 6 এর থেকে পিছন দিকে 2 ঘর যাব, তাহলে 6 × 5। আর নিচে হচ্ছে আমি 1 এর থেকে এই 2 পর্যন্ত যাব, তার মানে হচ্ছে 1 × 2। একইভাবে 4 এর থেকে পিছন দিকে 2 ঘর যাব আর 1 এর থেকে 2 গুণ করব, তাহলে এখানে কাটাকাটি করলে আমার আসছে হচ্ছে 3 আর এখানে কাটাকাটি করলে আমার আসছে হচ্ছে 2। তাহলে 15 ইনটু হচ্ছে 6, তাহলে 6-15 হচ্ছে 90। তার মানে আমার টোটাল সমাবেশটা আসবে হচ্ছে 1 + 24 প্লাস হচ্ছে 90, মানে হচ্ছে 25 প্লাস হচ্ছে 90 মানে হচ্ছে 115। তার মানে টোটাল 115টা টিম গঠন করা যাবে। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। পরের ম্যাথে বলেছে যে 5 জন বিজ্ঞান এবং 3 জন কলা বিভাগের ছাত্র থেকে আমাকে 6 জনের একটা কমিটি বানাতে হবে যেখানে মিনিমাম একজন বিজ্ঞান বিভাগের ছাত্র থাকবে। তাহলে আগের মতোই আমি দুইটা গ্রুপ বানিয়ে ফেলি, এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে লিখবো আর এখানে হচ্ছে কলা বিভাগের ছাত্রদেরকে লিখবো। এবারও ম্যাক্সিমাম হচ্ছে 6, কিন্তু বিজ্ঞান বিভাগের ছাত্র হচ্ছে 5 জন আছে আর কলা বিভাগের ছাত্র হচ্ছে 3 জন আছে। তাহলে আমি বিজ্ঞান বিভাগ দিয়ে শুরু করি। তাহলে বিজ্ঞান বিভাগে যদি আমি 5 জনকেই নেই তাহলে কলা বিভাগ থেকে 1 জনকে নিব, তাহলে আমার 6 জন আসবে। বিজ্ঞান বিভাগে যদি আমি 4 জনকে নেই তাহলে কলা বিভাগ থেকে আমি 2 জনকে নিব, তাহলে 6 জন আসবে। তাহলে আমি যদি এদিকে কমাতে থাকি এদিকে বাড়াতে থাকি তাহলে আমার আসবে হচ্ছে এখানে 3,
এখানে 3, এখানে আসবে হচ্ছে আমার 2, এখানে আসবে হচ্ছে 4। কিন্তু 4 আর 2 কি পসিবল? কারণ এখানে কিন্তু 4 জন হয়ে যাচ্ছে, যেখানে আমার কলা বিভাগের ম্যাক্সিমামই ছিল 3 জন। তাহলে এই কেসটা আমি নিতে পারছি না, তার মানে এই কেসটা হচ্ছে বাদ। তাহলে আমি বিজ্ঞান বিভাগের 5 জন থেকে 5 জন আর কলা বিভাগের 3 জন থেকে একজন নিয়ে কমিটি বানাচ্ছি। তাহলে কিভাবে বানাবো? যে 5C5 ইন্টু হচ্ছে 3C1। একইভাবে বিজ্ঞান বিভাগের 4 জন এবং কলা বিভাগের 2 জনকে নিয়ে কমিটি বানাচ্ছি। তাহলে কিভাবে বানাবো? 5C4 ইন্টু হচ্ছে 3C2। আর এখানে হচ্ছে 5C3 ইন্টু হচ্ছে 3C3। তো মিনিমাম একজন বিজ্ঞান বিভাগ সব জায়গাতেই আছে না, তার মানে এটা কিন্তু সবগুলাই আমি নিতে পারবো। তাহলে 5C5 মানে 1 আর 3C1 মানে হচ্ছে শর্টকাট অ্যাপ্লাই করলে 3/1 মানে হচ্ছে 3। 5C4 মানে অ্যাকচুয়ালি কত? 5C5 মাইনাস 4 মানে হচ্ছে 5C1, তার মানে অ্যাকচুয়ালি কত আসবে? 5/1। আর 3C2 মানে হচ্ছে 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, কাটাকাটি করলে আমার আসে এখানে 15। আর 5C3 মানে অ্যাকচুয়ালি 5C2, তাহলে কি 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইন্টু হচ্ছে 3C3 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে কাটাকাটি করলে এখানে আমার আসে 2 মানে হচ্ছে 5 ইন্টু 2 মানে 10। তাহলে যোগ করলে 25 প্লাস 3 28, তার মানে 28টা দল গঠন করা যাবে। আচ্ছা, পরের ম্যাথে যাই। তো পরের ম্যাথে আমাকে বলেছে এবার কেবলমাত্র একজন বিজ্ঞান বিভাগের ছাত্রকেই আমি নিতে পারি। তো কেবলমাত্র একজন বিজ্ঞান বিভাগের ছাত্রকে নিব। তাহলে আগের মতো যদি আমি দেখি, তাহলে বিজ্ঞান বিভাগ আর এখানে হচ্ছে কলা বিভাগ, এইখানে বিজ্ঞান বিভাগের 5 জন আর কলা বিভাগের একজন নেওয়া যায়, 4 2 নেওয়া যায়, 3 3 নেওয়া যায়। কিন্তু এখানে কিন্তু 2 4 করা যায় না, আবার এখানে কিন্তু 1 5ও করা যায় না। তার মানে বিজ্ঞান বিভাগের কেবলমাত্র একজন এখানে কিন্তু নাই, সব জায়গাতেই একের থেকে বেশি আছে। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু আমি কোনো সমাবেশী গঠন করতে পারছি না, তার মানে অ্যাকচুয়ালি শূন্যটা দল গঠন করা যাবে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটায় বলেছে কমপক্ষে একজন বিজ্ঞান এবং একজন কলা বিভাগের ছাত্র থাকবে। তো এই কমপক্ষে একজন বিজ্ঞান আর একজন কলা বিভাগের ছাত্রকে যদি রাখতে চাই, তাহলে কিন্তু এই আগের কম্বিনেশনটাই আসতে পারবে, যে 5 8 3 এদের মধ্যে থেকে এখানে সায়েন্সের ছিল আর এখানে হচ্ছে আর্টসের ছিল। তাহলে 5 1 4 2 3 3। তো একজন কিন্তু কমপক্ষে সবগুলা গ্রুপের মধ্যেই আছে। তাহলে কিন্তু আমার অ্যান্সারটা আগের মতোই থাকবে, যে 28টা দল গঠন করা যাবে। যদি আমাকে এখানে এই 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্র না দিয়ে যদি এখানে দিত যে আমি 6 জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে নিচ্ছি, তখন কিন্তু ম্যাথটা অন্যরকম হয়ে যেত। তখন কিরকম হতো, যে আমি সায়েন্স থেকে নিতে পারছি 6 জন, আর্টস থেকে নিতে পারছি 3 জন, টোটাল নিব আমি 6 জন। তাহলে 6 জন থেকে 6 জন নিয়েই কিন্তু আমি দল গঠন করতে পারি, সেক্ষেত্রে আর্টস থেকে কাউকেই নিব না। তারপর 6 জন থেকে 5 জন, আর্টস থেকে 1 জন, 6 জন থেকে 4 জন, আর্টস থেকে 2 জন, 6 জন থেকে 3 জন, আর্টস থেকে 3 জন। তাহলে এই যে 6 জন থেকে 6 জন নিলাম আর আর্টস থেকে কাউকেই নিলাম না, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে, যে কমপক্ষে একজন কলা কিন্তু থাকছে না। তাহলে এই কেসটা আমি নিতে পারবো না, তখন এই তিনটা কেস আসবে। তার মানে অ্যান্সার আসবে 6C5 ইন্টু হচ্ছে 3C1, 6C4 ইন্টু হচ্ছে 3C2, 6C3 ইন্টু হচ্ছে 3C3। তাহলে 6C5 মানে হচ্ছে 6C1, তার মানে হচ্ছে 6, আর 3C1 মানে হচ্ছে 3, তাহলে 6 ইন্টু 3 মানে 18। 6C4 মানে 6C2, তার মানে হচ্ছে 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, কাটাকাটি করলে 15, আর এখানে আসে 3 3 15 হচ্ছে আমার 45। আর 6C3 মানে 6C3, তাহলে এখানে আসবে 6 5 4 1 2 3, কাটাকাটি করলে 2 2, তাহলে এখানে আসে 20 আর এখানে আসে হচ্ছে 1, তার মানে হচ্ছে 20। যদি যোগ করে দেই তাহলে হচ্ছে 6 আর 1 এর 7, আর 1 যোগ করলে 8, আর এখানে হচ্ছে 3, টোটাল হচ্ছে 83টা দল পসিবল। তো আশা করি আমরা মডিফাইড ম্যাথটা বুঝতে পারলাম। চলুন তাহলে আমরা পরের ম্যাথে যাই।
তো পরের ম্যাথে বলেছে যে 9 জন ব্যক্তির একটা দল দুইটা যানবাহনে ভ্রমণ করবে। তো গাড়ি দুইটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা একটা হচ্ছে 7 জন আর একটা হচ্ছে 4 জন। তাহলে আমাকে বলেছে তারা কত প্রকারে ভ্রমণ করতে পারবে। এই ম্যাথটা খুবই একটা কি বলবো পরিচিত ম্যাথ আপনাদের, এবং খুবই 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 ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কারণ এটা প্রায় আপনাদের মডেল টেস্ট গুলো এসেছে এবং অ্যাডমিশনের সময় আসতে পারে। তো আমরা তাহলে কি করি, আমরা এখানে হচ্ছে ধরে নেই আমি আগে কোন গাড়িটা ফিল আপ করতে চাই। তো আমি আগে মনে করছি যে আমি বড় গাড়িটা অর্থাৎ প্রথম গাড়িটা ফিল আপ করবো, যেটার ক্যাপাসিটি হচ্ছে 7 জন। এরপরে আমি যেটার ক্যাপাসিটি 4 জন সেই গাড়িটা ফিল আপ করতে চাই। তো যেহেতু আমি প্রথম গাড়িটা আগে ফিল আপ করবো, তাহলে 9 জন থেকে 7 জনকে এখানে বসাই দিব। তাহলে বাকি আছে আর কয়জন, 2 জন বাকি আছে, তাহলে এখানে কিন্তু 2 জনই যাবে। তারপর আমি 9 জন থেকে 1 জন কমাই দেই, অর্থাৎ তখন আমি 7 জন থেকে 1 জন কম নিব, মানে এখানে আমি বসাবো হচ্ছে 6 জনকে, তাহলে এখানে বসাবো আমি 3 জনকে। এরপর 1 কমাইলে এখানে বসাবো 5 জনকে, এখানে বসাবো 4 জনকে। এই 4 জন কিন্তু তার মানে কি সেকেন্ড গাড়ির ক্যাপাসিটি ফিল আপ হয়ে গেল, তার মানে কিন্তু নিচে আর আমি যেতে পারবো না। এবার আমি সমাবেশটা গ্রহণ করতে চাই। তো প্রথম কেসে আমি হচ্ছে প্রথমে কোন গাড়ি ফিল আপ করলাম, প্রথমে আমি হচ্ছে বড় গাড়িটা ফিল আপ করলাম, অর্থাৎ হচ্ছে 9 জনের থেকে 7 জনকে নিয়ে বড় গাড়িটা ফিল আপ করে দিয়েছি। তাহলে আমি 9 জন থেকে কিন্তু 7 জনকে প্রথমে নিলাম, তার মানে আমি এখানে কি করবো 9C7 নিব। এখন কথা হচ্ছে যে এরপরে আমার হাতে আছে আর কয়জন, 2 জন। এই 2 জন থেকে কিন্তু 2 জনকে আমার সেকেন্ড গাড়িতে পাঠাইতে হবে, তাহলে এখানে কিন্তু আর 4C2 হবে না, এখানে হবে হচ্ছে 2C2, কারণ 2 জন থেকে আমি 2 জনকেই পাঠাবো, আর কিন্তু আমার কাছে কোনো ওয়ে নাই। তাহলে একইভাবে পরেরটা হবে হচ্ছে 9 জন থেকে আমি 6 জনকে ফিল আপ করবো, দেন আর কোনো ওয়ে না থাকায় 3 জন থেকে আমি 3 জনকেই পাঠাবো। সেম ভাবে পরেরটা 9 জন থেকে আমি 5 জনকে ফিল আপ করবো, আর কোনো ওয়ে না থাকায় আমি 4 জন থেকে আমি 4 জনকে ফিল আপ করবো। তাহলে 9C7 সম্পূর্ণ সমাবেশ অ্যাপ্লাই করলে কত আসে, 9C2, তার মানে গুণ করলে আমার 9 × 8 ডিভাইডেড বাই 1 × 2। আর 2C2 মানে 1, 3C3 মানে 1, 4C4 মানে 1, এই জন্য এটাকে আমরা নিচ্ছি না। তাহলে কাটাকাটি করলে এখানে আমার আসছে হচ্ছে 4, দ্যাট মিনস 36। পরেরটায় 9C6 মানে অ্যাকচুয়ালি কত, 9C3। কাটাকাটি করলে তো মানে 9 × 8 হচ্ছে 7 ডিভাইডেড বাই 1, 2, 3। কাটাকাটি করলে আমার আসে 3 × 7 = 21 × 4 মানে হচ্ছে 84। এরপরে হচ্ছে 9C5 হচ্ছে 4C4 মানে হচ্ছে 9C4 মানে 9, 8, 7, 6 ডিভাইডেড বাই 1, 2, 3, 4। কাটাকাটি করলে এখানে 2, 2, 2 কাটা চলে যায়, 3 দিয়ে কাটাকাটি করলে এখানে আসে 2। তাহলে হচ্ছে 9 × 2 = 18 ইন্টু হচ্ছে 7, তার মানে 56 এর 6 সাথে হচ্ছে 5 আর 7 আর 5 করলে 126। যদি যোগ করে দেই তাহলে এখানে আমার 8, 4 6, 4, 10 আর 6 এ হচ্ছে 16, হাতে 1 যোগ করলে এখানে 3 মানে হচ্ছে 11, আর 3 তে হচ্ছে তোমার 14 এর 4 হাতে 1, তাহলে এখানে 246। তার মানে তারা 246 উপায়ে বাসে যেতে পারবে। তো আমরা কিন্তু এখানে কোনো ক্যালকুলেটর ইউজ করিনি, আমরা কিন্তু মুখে মুখে সব ক্যালকুলেশন গুলো করছি, অর্থাৎ আমরা কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন গুলো করতে পারবো। ওকে, পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলেছে 20 জন ব্যক্তি কত উপায়ে করমর্দন করতে পারে। করমর্দন মানে হচ্ছে হ্যান্ডশেক। তো হ্যান্ডশেক করতে কয়টা হ্যান্ড দরকার, 2টা হ্যান্ড। তার মানে এখান থেকে একজন একটা হ্যান্ড দিবে, এখান থেকে একজন একটা হ্যান্ড দিবে, এদেরকে মিলে হচ্ছে আমার একটা হ্যান্ডশেক কাউন্ট হবে। তাহলে 20 জন ব্যক্তি প্রত্যেকে 2 জন মিলে একটা হ্যান্ডশেক গঠন করবে। তাহলে 20 জন ব্যক্তি থেকে 2 জন ব্যক্তি কত উপায় ইউজ করা যেতে পারে, 20C2 উপায়ে। তার মানে হ্যান্ডশেকের সংখ্যাও কিন্তু এইটা 20C2, মানে অ্যান্সারটা হচ্ছে 20 × 19 ডিভাইডেড বাই 1 × 2। কাটাকাটি করলে এখানে আমার আসে 10, দ্যাট মিন্স হচ্ছে 190টা হ্যান্ডশেক পসিবল। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। এরপরে বলেছে যে 10 জন ক্যান্ডিডেট এর মধ্যে থেকে 5 জনকে কতভাবে বাছাই করা যায় যেখানে সবসময় মজিদ এবং রুমিকে বাছাই করা হবে। দ্যাট মিন্স আমার কাছে মানুষ আছে 10 জন, এর মধ্যে থেকে আমি 5 জনকেই নিব। তো যদি আমি 5 জনকে নিতে চাই তাহলে 10 জন থেকে 5 জনকে চুজ করবো, তার মানে অ্যান্সার হওয়ার কথা কি আমার 10C5। কিন্তু এখানে বলে দিয়েছে যে সবসময় মজিদ আর রুমিকে নিতেই হবে, তার মানে মজিদ আর রুমি তো এই 10C5 এর মধ্যে পড়ে না। তো ওকে তো আমি এই জায়গাতে আনবই না, কারণ এদেরকে তো আমি আগেই নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে 2 জন কমে গেল না, 8 জন হয়ে গেল। তাহলে 8 জন থেকে 5 জনকে নিব কি আর না, আমার কিন্তু 5 জনের মধ্যে 2 জন কমে গেল। তাহলে এখানেও কিন্তু 2 জন কমে গেলে আমার 3 জন থাকে, তার মানে অ্যান্সারটা হচ্ছে আমার 8C3। অর্থাৎ আমি যদি n সংখ্যক মানুষ থেকে সবসময় 2 জনকে বা 8 জনকে নিবই, তাহলে n সংখ্যক মানুষ থেকে p সংখ্যক মানুষ চুজ করা যায় n - r c
পি মাইনাস আর এত উপায়। দ্যাট মিনস আমি যদি এরকম বলি যে আমি একটা ক্লাসের মধ্যে থেকে 65 জনের মধ্যে থেকে আমি হচ্ছে 15 জনকে চুজ করতে চাই, যাদের মধ্যে 2 জন ক্যাপ্টেন সবসময় থাকবেই, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে 65 মাইনাস 2 সি 15 মাইনাস 2। এটা তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। তো পরেরটায় বলেছে যে 10 জন ক্যান্ডিডেটের মধ্যে থেকে 5 জনকে কতভাবে বাছাই করা যায়, যেখানে মজিদ এবং রুমিকে সবসময় বাদ দিব। মানে এবার কিন্তু চুজ করছি না, এবার আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 10 জনের মধ্যে থেকে আমি 5 জনকে 10C5 উপায় চুজ করতে পারি। এবার আমি মজিদ আর রুমিকে বাদ দিয়ে দিচ্ছি, তার মানে ওদেরকে কিন্তু আমি চুজিং এর মধ্যে রাখছি না, তার মানে এখানে আমার 8 জন হয়ে গেল। আর যেহেতু আমি কাউকেই নিয়ে নিই, তাহলে 5 জন থেকে কি আর কমবে? কমছে কিন্তু না। তাহলে আমার অ্যান্সার কি আসবে? 8C5। তাহলে আমি যদি n সংখ্যক মানুষ থেকে r সংখ্যক মানুষকে সবসময় নিতে চাই, তাহলে p সংখ্যক মানুষের দল গঠন করতে আমি পারবো হচ্ছে n মাইনাস আর সি পি মাইনাস আর উপায়ে। আর যদি আমি ধরা যাক কিউ সংখ্যক মানুষকে সবসময় বাদ দিতে চাই, তাহলে আমি সাজাবো হচ্ছে n মাইনাস কিউ সি পি উপায়ে। সেক্ষেত্রে কিন্তু নিচের থেকে আর বাদ যায় না। তো আশা করি আমরা এই শর্টকাটটা বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে দাওয়াত দেওয়া। তো ধরা যাক কারো একজনের জন্মদিন, ধরা যাক আমারই জন্মদিন। তো আমার জন্মদিন উপলক্ষে আমি আমার 6 জন বন্ধুকে দাওয়াত দিতে চাই। তো 6 জন বন্ধুকে আমি দাওয়াত দিতে পারি কত উপায়, যে হয় তাকে আমি দাওয়াত দিব, নাহলে আমি দাওয়াত দিব না। তাহলে আমি 6 জন বন্ধু চুজ করলাম, এরা হচ্ছে আমার 6 জন বন্ধু। এদের মধ্যে আমি প্রথম জনকে দাওয়াত দিব, না হলে দিব না। সেকেন্ড জনকে দিব, না হলে দিব না। একইভাবে থার্ড জনকেও দিব, দিব না। 4 নাম্বার জনকেও দিব, দিব না। 5 নাম্বার জনকেও দিব, দিব না। 6 নাম্বার জনকেও দিব, দিব না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমি বন্ধুদেরকে হয় দাওয়াত দিচ্ছি, না হলে দিচ্ছি না। তাহলে প্রথম বন্ধুর জন্য এলিজিবল উপায় হচ্ছে 2টা, একইভাবে সেকেন্ডের জন্যও 2টা, থার্ডের জন্যও 2টা, ফোর্থের জন্যও 2টা, ফিফথের জন্যও 2টা, সিক্সথের জন্যও 2টা। তো এদেরকে যদি আমি দাওয়াত দিই, একসাথেই তো দাওয়াত দিব, তাই না? তাহলে এদের প্রত্যেকটা উপায় কি একটা একটার উপর ইন্টারডিপেন্ডেন্ট না? তাহলে আমার অ্যান্সার আসবে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু হচ্ছে 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6। এখন এই 2 টু দি পাওয়ার 6 এর মধ্যে একটা প্রবলেম দাঁড়া যাচ্ছে, সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু একটা উপায় পড়ে যাচ্ছে, যেখানে আমি কোনো বন্ধুকে দাওয়াত দিচ্ছি না। তো কোনো বন্ধুকে দাওয়াত না দিলে সেটা আর দাওয়াত থাকলো না, এই কারণে আমরা এখান থেকে -1 করে দিব। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 -1 উপায়ে আমি 6 জন বন্ধুকে দাওয়াত দিতে পারি। তো আশা করি আমরা দাওয়াতের টাইপটা বুঝতে পারলাম। পরেরটায় যাই। পরেরটায় বলেছে এবার আমি 5 জন বন্ধুর মধ্যে থেকে সবচেয়ে বেশি 3 জনকে দাওয়াত দিতে চাই। তো সর্বোচ্চ 3 জন, মানে আমার হচ্ছে ধরা যাক এখন বাসায় অনেক জায়গা নাই, কম জায়গা, বেশি মানুষকে অ্যাকোমোডেট করতে পারছি না, এই কারণে আমি 3 জনকে দাওয়াত দিতে চাই। তো 3 জনকে যদি আমি দাওয়াত দিতে চাই, তার মানে আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি এখন 3। তাহলে 3 এর কম দিতে পারবো, কিন্তু 3 এর বেশি দিতে পারবো না। তাহলে 3 এর কম আর কোন কোন সংখ্যা আছে? 1 আছে, 2 আছে, আর 0 আছে। তো 3 এর কম 0 জনকে দাওয়াত দেওয়া মানে কি কাউকে দাওয়াত না দেওয়া, তাহলে কিন্তু এটা অফ দ্য লিমিট। তাহলে আমি 5 জনের মধ্যে থেকে একজনকে দাওয়াত দিতে পারি 5C1 উপায়ে, 5 জনের মধ্যে থেকে 2 জনকে দাওয়াত দিতে পারি 5C2 উপায়ে, 5 জনের মধ্যে থেকে 3 জনকে দাওয়াত দিতে পারি 5C3 উপায়ে। তাহলে এখন কি এদের দাওয়াত দেওয়াটাই, একজনকে দাওয়াত দেওয়া কি 2 জনকে দাওয়াত দেওয়ার উপর ডিপেন্ডেন্ট না? কিন্তু আমি কিন্তু আলাদা আলাদা উপায় এখন বের করছি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আর গুণ হবে না, এক্ষেত্রে আমি এদেরকে যোগ করে দিব। তার মানে অ্যান্সারটা হচ্ছে 5C1 প্লাস 5C2 প্লাস 5C3। ওকে, পরেরটায় যাই। তো পরের ম্যাথটা হচ্ছে এবার আর সর্বোচ্চ না, এবার হচ্ছে সর্বনিম্ন। মানে আমি হচ্ছে মিনিমাম 3 জনকে দাওয়াত দিব, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 5 জনের 5 জনকে দাওয়াত দিতে পারি। তাহলে আগের মতোই কি হবে, 5 জন থেকে 3 জনকে দাওয়াত দিতে পারি 5C3 উপায়ে, 4 জনকে দাওয়াত দিতে পারি 5C4 উপায়ে, 5 জনকেই দাওয়াত দিতে পারি 5C5 উপায়ে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে এই তিনটার যোগফল। এখন তোমাদের মনে প্রশ্ন জায়গাটা স্বাভাবিক, যে আমি 5 জনের সবাইকে দাওয়াত দিলাম হচ্ছে 2 টু দি পাওয়ার 5 - 1 উপায়ে, আর ইন্ডিভিজুয়ালি একজনকে দাওয়াত দিচ্ছি এইভাবে, এটা কেন? এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে সহগের উপপাদ্য দিয়ে আমরা বলি যে আমি যদি লিখি যে সামেশন অফ NCR, তাহলে আমি লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে আমি r = n পর্যন্ত যাব। অর্থাৎ আমি 5 জনের মধ্যে থেকে 5 জনকেই দাওয়াত দিতে পারি 5C0 প্লাস 5C1 প্লাস 5C2
প্লাস 5c3 প্লাস 5c4 প্লাস 5c5 এই উপায়। তো এইটার ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে 2 টু দি পাওয়ার 5 এর সমান। তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে যোগ করে দেখতে পারো, 2 টু দি পাওয়ার 5 ই আসবে। এখন প্রবলেমটা হচ্ছে যে 5c0 মানে তো কাউকে দাওয়াত না দেওয়া, এই কারণে হচ্ছে এটাকে আমরা এই পাশে নিয়ে যাই। তো সামথিং c0 মানে অ্যাকচুয়ালি কত? 1। এই কারণে এই 5c1 প্লাস 5c2 প্লাস 5c3 প্লাস 5c4 প্লাস 5c5 ইজ ইকুয়াল টু লিখতে পারি একবারে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি, শর্টকাটটাও বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। আচ্ছা, এই প্রশ্নটা একটু ইউনিক। এটাকে তাহলে দাওয়াতের মধ্যে কেন ফেললাম? এখানে বলেছে প্রতিটা প্রশ্নের বিকল্প সহ মোট 8টা প্রশ্ন থেকে একজন শিক্ষার্থী এক বা একাধিক প্রশ্ন কত উপায়ে উত্তর করতে পারে। তো আমার কাছে প্রত্যেকটা প্রশ্নের বিকল্প আছে, তাই না? তার মানে কি, সে হয় কোশ্চেনটা অ্যান্সার করবে, না হলে কোশ্চেনটার অথবা অ্যান্সার করবে, না হলে কোশ্চেনটা অ্যান্সারই করবে না। তাহলে এরকম কোশ্চেন আছে কয়টা? 1টা, 2টা, 3টা, এরকম করতে করতে 8টা কোশ্চেন আছে। 8টা কোশ্চেনের প্রত্যেকটার আমার কাছে অপশন কয়টা আছে? 3টা করে অপশন। তাহলে এরকম অপশনগুলো আমি যদি লিখে ফেলি 4, 5, 6, 7, 8, তাহলে এই সবগুলাই কি তার অপশনের মধ্যে পড়ে না? তো আমি কেউ বলেছি যে এক বা একাধিক কোশ্চেন তাকে অ্যান্সারই করতে হবে, তাই না? তাহলে এই সবগুলার মধ্যে থেকে আমি এই উপায়গুলোকে গুণ করে দিলেই কি তার সবগুলো কোশ্চেন অ্যান্সার করার উপায় হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার কত আসছে? 3 টু দি পাওয়ার 8। কিন্তু আমাকে বলে দিয়েছে এক বা একাধিক, মানে মিনিমাম তোমাকে একটা কোশ্চেন অ্যান্সার তো করতেই হচ্ছে। তাহলে এই যে এই উপায়গুলোর মধ্যে দাওয়াতের মতো একটা উপায় পড়ে যাচ্ছে না, যে তোমার একটায় কোনো কেউই দাওয়াতের মধ্যে পড়ছে না বা কোনো কোশ্চেনই অ্যান্সার করা হচ্ছে না। তাহলে ওই যে যেই একটা উপায়ের মধ্যে কোনো কোশ্চেনই অ্যান্সার করা হচ্ছে না, সেটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমার অ্যান্সারটা হবে হচ্ছে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 1। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ওকে ওকে, তাহলে পরেরটায় যাই। তো পরেরটায় বলেছে 6 জনের একটা দল 2টা গাড়িতে কতভাবে ভ্রমণ করতে পারে যেখানে গাড়ি দুটার সর্বোচ্চ ধারণ ক্ষমতাই 6। তো এই টাইপের ম্যাথ আমরা কিছুক্ষণ আগে কিন্তু করে আসলাম, যে একটাই ছিল হচ্ছে মানুষ ছিল 9 জন আর গাড়ির ক্যাপাসিটি ছিল হচ্ছে 7 আর 4। তো আমার কিন্তু 9 জনই একটা গাড়িকে নিতে পারতো না, তাই না? তো এইখানে কিন্তু ব্যাপারটা আলাদা, এখানে মানুষ 6 জন, গাড়ির ক্যাপাসিটিও দুইটারই 6। তাহলে আসলে এখানে কিন্তু আমাকে মানুষ চুজ করা লাগবে না, এখানে আমাকে চুজ করতে হবে গাড়িটা। তো আমি ধরে নিচ্ছি এখানে হচ্ছে মানুষগুলা আর এইটা হচ্ছে আমার গাড়ি। তাহলে প্রথম মানুষ চুজ করলো, সে প্রথম গাড়িতে যাবে না দ্বিতীয় গাড়িতে যাবে? সেম ভাবে সেকেন্ড জনও চুজ করবে, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সবাই কিন্তু চুজ করবে সে কোন গাড়িতে যেতে চায়। তাহলে প্রথম ব্যক্তির জন্য এলিজিবল অপশন সামনে হচ্ছে 2টা, সেকেন্ডের জন্যও 2টা, থার্ডের জন্যও 2টা, ফোর্থের জন্যও 2টা, ফিফথের জন্যও 2টা, সিক্সথের জন্যও 2টা। তার মানে এদের সামনে অপশন খোলা আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 6। তার মানে তারা আসলে কতভাবে ভ্রমণ করতে পারে? 2 টু দি পাওয়ার 6 উপায়। কিন্তু আমরা তো আবেগের বশে এখানে কিন্তু -1টা যাতে বসিয়ে না দেই, কারণ এখানে কিন্তু কোনো ক্রস অপশন নাই, হয় ফার্স্ট গাড়ি না হলে সেকেন্ড গাড়ি। এখানে কিন্তু এমন কোনো অপশন নাই যেখানে তারা কোনো গাড়িতেই যাবে না বা তারা কিন্তু যাচ্ছে না, এরকম কিন্তু কোনো অপশন নাই। তাহলে অ্যান্সারটা কিন্তু এখানে 2 টু দি পাওয়ার 6 পুরাটাই, এখানে কিন্তু -1টা হবে না। আমি আবারও বলছি, এখানে কিন্তু -1টা হবে না, কারণ এখানে কিন্তু হয় তুমি ফার্স্ট গাড়িতে ঢুকতেছো না হলে তুমি সেকেন্ড গাড়িতে ঢুকতেছো, ইন বিটুইন কোনো কিছু নাই, এবং কোনো গাড়িতে উঠতেছো না এরকম কিন্তু কোনো অপশন নাই। তাহলে আমরা আশা করি ম্যাথটা বুঝতে পারলাম। তো যদি এখানে এরকম না দিয়ে এরকম দিত যে আমরা 20 জন মানুষকে 2টা গাড়িতে কতভাবে নিয়ে যেতে পারি যেখানে প্রত্যেকটা গাড়ির ধারণ ক্ষমতা 20 জন, তাহলে কিন্তু আমার অ্যান্সার আসতো 2 টু দি পাওয়ার 20। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারলাম। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। তো এবার হচ্ছে সদৃশ বিসদৃশ, মানে হচ্ছে আমাকে একই ধরনের জিনিস থেকে চুজ করতে বলবে অথবা ভিন্ন ভিন্ন ধরনের জিনিস থেকে চুজ করতে বলবে। দুই ক্ষেত্রেই আমাদের একটু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। চলুন তাহলে ম্যাথ করতে করতে আমরা সেগুলো শিখে নিই। তো প্রথমে বলবো একটা ঝুড়িতে 5টা আম, 4টা কলা এবং 3টা আপেল আছে। তো কত উপায়ে এক বা একাধিক ফল ঝুড়ি থেকে নেওয়া যেতে পারে? তো আমি এক বা একাধিক ফল নিব, তার মানে আমাকে কিন্তু মিনিমাম একটা ফল নিতেই হবে। তো তাহলে আমার কাছে ফার্স্টে আমি গুনি, আমার কাছে আম আছে কয়টা, দেন গুনবো কলা আছে কয়টা, দেন আমি গুনবো আপেল আছে কয়টা। তো আম আছে হচ্ছে আমার 5টা, তাহলে আমি 5টা থেকে 5টা নিতে পারি, না হলে 4টা নিব, না হলে 3টা নিব, না হলে 2টা নিব, না হলে একটা নিব, না হলে কোনোটাই নিব না।
সেম কলা আছে আমার 4টা, তাহলে 4টাই নিব, না হলে 3টা, না হলে 2টা, না হলে একটা, না হলে কোনোটাই না। আপেল আছে 3টা, তাহলে 3টাই নিব, 2টা নিব, একটা নিব, না হলে কোনোটাই নিব না। তো তাহলে আমাকে বলেছে কত উপায়ে এক বা একাধিক ফল ঝুড়ি থেকে নেওয়া যেতে পারে। তো আমি আম কত উপায়ে নিতে পারি? 5টা উপায়। আমাকে কিন্তু একটা অথবা একাধিক ফল নিতেই হবে, ঠিক আছে? তো আমরা যদি ফার্স্টেই এই নিব না এই জিনিসটা চুজ করে ফেলি, তাহলে কিন্তু আমার একটা বড় ধরনের ধরা খেয়ে যাবে। কারণ আমাকে বলছে যে এক বা একাধিক ফল, মানে আমি যে কোনো ফল একটা একাধিকবার নিতে পারবো, আবার যে কোনো ফল আমি বাদও দিতে পারবো। তাহলে আমি কি করব? আমি সবগুলো অপশন কনসিডার করব, অর্থাৎ 5+1 কনসিডার করব আমের ক্ষেত্রে। একইভাবে কলার ক্ষেত্রে কনসিডার করব 4+1, আর আপেলের ক্ষেত্রে কনসিডার করব 3+1। তাহলে আপেল নিতে পারি হচ্ছে 4 উপায়ে, কলা নিতে পারি হচ্ছে 5 উপায়ে, আর আম নিতে পারি হচ্ছে 6 উপায়ে। প্রত্যেকটা গুণ করে দিলে আমার টোটাল উপায় চলে আসলো। এখন টোটাল উপায়ের মধ্যে থেকে একটা পড়ে যাবে যেটাতে আমরা কোনো ফলই নিব না, মানে আমি কিন্তু কিছুই চুজ করি নাই, এই একটা উপায় আমি বাদ দিয়ে দিব। এটাই হচ্ছে আমার অ্যান্সারটা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। আমরা যদি ইন্ডিভিজুয়ালি জিরোটা না নিতাম, তাহলে কিন্তু আমাদের মিনিমাম হয়ে থাকতো হচ্ছে একটা আম, একটা কলা, একটা আপেল। কিন্তু একজনের তো মনে হতেই পারে যে সে কোনো আম নিবে না, কিন্তু 2টা কলা নিবে, একটা আপেল নিবে, বা সে কোনো আম নিবে না, কোনো কলা নিবে না, একটা আপেল নিবে। এই যে এইগুলা কিন্তু তখন বাদ পড়ে যাইতো। এই কারণে আমরা টোটালটার ক্ষেত্রে সবগুলো এলিজিবল উপায় নিলাম, আর একটা উপায় বাদ দিয়ে দিলাম যেখানে কোনোটাই আমি নিচ্ছি না। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলো তাহলে পরের ম্যাথে যাই। তো পরের ম্যাথে বলেছে যে একটা ঝুড়িতে 5টা আম, 4টা কলা, 3টা আপেল আছে। এবার আমাকে বলেছে প্রত্যেক প্রকারের ফল অন্তত একটা আমি নিব। তো প্রথমটার ক্ষেত্রে বলেছে অন্তত একটা নিতেই হবে। তাহলে আবারও আমি আমের জন্য আলাদা ঘর বানাচ্ছি, কলার জন্য আলাদা ঘর বানাচ্ছি, আর হচ্ছে আপেলের জন্য আলাদা ঘর বানাচ্ছি। তাহলে আমের জন্য এলিজিবল ক্যান্ডিডেট হচ্ছে 5, 4, 3, 2, 1, 0। কলার জন্য হচ্ছে 4, 3, 2, 1, 0। আর আপেলের জন্য হচ্ছে 3, 2, 1, 0। তো আমাকে বলছে প্রত্যেক প্রকারের ফল অন্তত একটা নিতে হবে। তাহলে এখানে কিন্তু ওই জিরো গুলা নেওয়া পসিবল না। তাহলে আমের জন্য আমার এলিজিবিলিটি 5টাই, কলার জন্য এলিজিবিলিটি আমার 4টাই, আপেলের জন্য এলিজিবিলিটি আমার 3টাই। তাহলে প্রথমটা একের অ্যান্সার হবে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3। এবার পরেরটা আমাকে বলেছে প্রত্যেক প্রকারের ফল অন্তত আমাকে 2টা করে নিতে হবে। তার মানে আমি কিন্তু মিনিমাম এখন 2টা করে নিব সবগুলাই। তাহলে আমার একটা করে এলিজিবিলিটি কমে গেল না? তাহলে এবার 2 এর অ্যান্সার হবে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু হচ্ছে 2। আর এরপরটা বলেছে 3টা করে, তার মানে 3 এর অ্যান্সারটা হবে হচ্ছে আরো একটা করে আমার এলিজিবিলিটি কমে যাবে। তাহলে আরো একটা করে এলিজিবিলিটি কমে গেলে 3, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3। তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 3 নাম্বারের ক্ষেত্রে 3, 2, 1, কারণ অন্তত আমি 3টা করে তো নিবই। তাহলে 5, 4, 3, 4, 3 আর 3। ওকে, তাহলে আমার অ্যান্সারগুলো হচ্ছে এই 3টা। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বুঝার একটা বিষয়। এখানে বলেছে যে 1000-এর উৎপাদক সংখ্যা কয়টা সেটা আমাকে বের করতে হবে। তো উৎপাদক ব্যাপারটা আসলে কি? উৎপাদক মানে হচ্ছে যেই সংখ্যা দিয়ে আমি এই সার্টেন নাম্বারটাকে ভাগ করতে পারি, তাই না? তো আমি যদি ছোট একটা সংখ্যা নিই, ধরা যাক আমি হচ্ছে 8 নিলাম। 8কে আমি ভাঙাতে পারি কি 2 ইন্টু 4, তারপর ভাঙাতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2। তো এখন এখানে 2 আছে আমার কয়টা? 3টা 2 আছে। তাহলে 2 এই 3টাকে আমি বিভিন্নভাবে নিতে পারি। হয় আমি 2 একটা নিলাম, না হলে আমি 2 2টা নিলাম, না হলে আমি 2 3টা নিলাম, না হলে আমি 2 কোনোটাই নিলাম না। তো 2 যদি একটা নেই তাহলে আমি পাই কত? 2। 2 যদি 2টা নেই তাহলে 2টা নিয়ে কিন্তু আমি গুণ করে দিব। এই নেওয়া মানে কিন্তু নিয়ে গুণ করে দিচ্ছি, এটা মাথায় রাখতে হবে। তাহলে 2 2টা নেওয়া মানে হচ্ছে 4, 2 3টা নেওয়া মানে হচ্ছে 8, 2 কোনোটাই না নেওয়া মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো আমি 2 গুলা কতভাবে নিলাম তার উপর ভিত্তি করে কিন্তু আমার 2 আসলো, 4 আসলো, 8 আসলো, 1 আসলো, এই প্রত্যেকটা দিয়ে কি 8 বিভাজ্য না? তাহলে আমি কি বলতে পারি যে এটা, যে কোনো একটা সংখ্যাকে আমি যদি তার মৌলিক উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করে ফেলতে পারি, তাহলে মৌলিক উৎপাদকগুলো আমি একটা একটা করে নিলে বা বিভিন্ন কম্বিনেশনে নিলে আমার আসলে ওই সংখ্যাটার বিভিন্ন উৎপাদক চলে আসে, তাই না? এই কনসেপ্টটা কি ক্লিয়ার?
যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু এখন আমরা বলতে পারি যে 1000 এর ব্যাপারটা, তাহলে 1000কে আমি এবার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো। তাহলে 1000কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথমে আসবে 2 ইন্টু হচ্ছে 500, দেন 2 ইন্টু 5 ইন্টু হচ্ছে 100, দেন 2 ইন্টু 5 ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে 10, দেন 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5, তার মানে আসবে 2 হচ্ছে 3টা, 5 হচ্ছে 3টা। তাহলে আমি কি করলাম, যখন 8 এর ক্ষেত্রে ছিল তখন আমার 2 ছিল হচ্ছে 3টা, কিন্তু আমি 2 নিয়েছিলাম হচ্ছে 4 উপায়। কিভাবে নিলাম? একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, কোনোটাই নিলাম না। তাহলে এই ক্ষেত্রে আমার 2 আছে হচ্ছে 3টা, তাহলে এই ক্ষেত্রে 2 কে আমি কত উপায় নিতে পারবো? 3 প্লাস 1 মানে হচ্ছে 4 উপায়। আর এখানে কিন্তু 5 আছে 3টা, তাহলে 5 কে আমি কত উপায় নিতে পারবো? আবার 3 প্লাস 1 অর্থাৎ 4 উপায়। এখন আমি 2 কে যতভাবে নিয়েছিলাম আর 5 কে যতভাবে নিব, এদেরকে একসঙ্গে নিলে আমার কি উৎপাদকগুলো চলে আসবে না? তাহলে এটাকে যদি একসঙ্গে নেই তাহলে আমার উৎপাদকগুলো আসবে হচ্ছে 4 ইন্টু 4 অর্থাৎ 16, তার মানে 1000 এর উৎপাদক সংখ্যা আসলে 16টা। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। তো তাহলে এবার আমাকে বের করতে হবে প্রকৃত উৎপাদক সংখ্যা। তো প্রকৃত উৎপাদক মানে হচ্ছে এই 1000 এর মধ্যে একটা কি পড়ে গেল না, যে 1000 নিজেই আর হচ্ছে 1, তো এরা তো বাই ডিফল্ট সব জায়গাতেই থাকে, তাহলে এরা হচ্ছে প্রকৃত উৎপাদকের মধ্যে পড়ে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে উৎপাদক সংখ্যা থেকে এই দুইটাকে বাদ দিয়ে দিই, মানে ওই সংখ্যাটাকে আর 1 কে। তাহলে আলটিমেটলি সবসময় প্রকৃত উৎপাদক বের করতে গেলে আমাকে দুইটা সংখ্যা বাদ দিয়ে দিতে হবে। তাহলে প্রকৃত উৎপাদক সংখ্যা আসবে হচ্ছে 16 - 2 অর্থাৎ 14টা। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। তো এইখানে মেইনলি বোঝার ব্যাপারটা হচ্ছে যে আমি মৌলিক উৎপাদকগুলো বিভিন্ন কম্বিনেশনে নেওয়া মানে হচ্ছে ওইগুলোকে গুণ করে গুণফলটা নেওয়া, গুণফলটা নেওয়া মানে হচ্ছে উৎপাদকটাকে নেওয়া। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। তো এবার আমরা শিখবো হচ্ছে বিসদৃশ টাইপটা। তো এখানে বলেছে যে একটা ঝুড়িতে 5টা আম, 4টা কলা, 3টা আপেল আছে। এটা কিন্তু আগের ম্যাথটার মতোই, কিন্তু একটা লাইন দিয়ে ঝামেলাটা পাকায় দিল। সেটা হচ্ছে বলেছে যে প্রত্যেকটা ফল বিভিন্ন আকারের। তার মানে আমার কাছে 5টা আম আছে ঠিকই, কিন্তু একটা আম হচ্ছে এতটুকু, একটা আম হচ্ছে এত বড়, একটা আম হচ্ছে অনেক বড়, এরকম করে অনেক সাইজের আম আছে। তো আমি যখন আমগুলোকে দেখবো, আমি কিন্তু সবগুলোকে তাহলে একই ভাবে দেখবো না। আমি দেখবো একটা ছোট আম, একটা বড়, একটা মাঝারি আম, একটা একটু বড় আম, একটা একটু ছোট আম, এই টাইপের আম হিসাবে দেখবো। তাহলে কিন্তু এই 5টা আম তখন কিন্তু আর আম হিসেবে কাউন্ট হচ্ছে না, তখন আমাকে 5টা আলাদা আলাদা এন্টিটি হিসেবে কাউন্ট হচ্ছে। তো এখানে আমাকে বলেছে কত উপায়ে এক বা একাধিক ফল ঝুড়ি থেকে নেওয়া যেতে পারে। তো আমার কাছে এখন তাহলে ফল আছে কিন্তু টোটাল 5 যোগ 4 যোগ 3, অর্থাৎ আমার টোটাল ফল আছে হচ্ছে 12টা। তো আমি 12টা ফলের জন্য আমার কাছে এখন এই 12টা আকার জিনিস আছে। এখন এই 12টা জিনিসের মধ্যে থেকে আমি হচ্ছে হয় জিনিসটাকে নিব, নাহলে জিনিসটাকে আমি নিব না। তো এই 12টা জিনিস থেকে আমি যদি নিতে চাই অথবা না নিতে চাই, কত ভাবে না নিতে পারি? প্রত্যেকটার অপশন দুইটা করে, তার মানে আমার অ্যান্সার আসবে কি 2 টু দি পাওয়ার 12টা। নিব না হলে নিব না। কিন্তু আমাকে তো বলেছে যে এক বা একাধিক, মানে হচ্ছে আমি এমন একটা অপশন এখানে পড়ে যাচ্ছে না যে যেটার মধ্যে আমি কোনোটাই নিচ্ছি না। ওই যে দাওয়াত দেওয়ার মতোই কিন্তু ব্যাপারটা। তাহলে এখানে আমি অ্যান্সার দিব 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1, অর্থাৎ এক বা একাধিক ফল 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1 উপায়ে আমরা নিতে পারি। যদি এক বা একাধিকটা না নিত তাহলে কিন্তু আমরা 2 টু দি পাওয়ার 12 অ্যান্সার লিখতাম, কারণ কোনোটা নিচ্ছে না, এটা একটা উপায়ের মধ্যে পড়ে যায়। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারলাম। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। তো পরেরটায় বলেছে যে একটা ঝুড়িতে সেম ম্যাথ 5টা আম, 4টা কলা, 3টা আপেল আছে, প্রত্যেকটা বিভিন্ন আকারের, কিন্তু আমাকে এবার বলে দিল প্রত্যেক প্রকারের ফল কমপক্ষে আমাকে একটা করে নিতে হবে। তো এখন কিন্তু আমাদের আর ওই সবগুলাকে একই এন্টিটি ভাবার সুযোগ নেই। এবার আমরা আম হিসাবে একটা সেট ভাববো, এগেইন কলা হিসাবে একটা সেট ভাববো, আপেল হিসাবে আরেকটা সেট ভাববো। তো এই প্রথম সেটের মধ্যে আমার জিনিস আছে হচ্ছে 5টা। তো এই 5টার মধ্যে এই 5টা জিনিসকে আমি নিতে পারি কত উপায়? 5টা উপায় নিতে পারি। তো এই 5টা জিনিসের মধ্যে 5টাকে হয় আমি নিব, না হলে আমি নিব না, তাই না? ওই যে বড় আমটা নিব, না হলে নিব না, মাঝারি আমটা নিব, না হলে নিব না, ছোট আমটা নিব, না হলে নিব না, একটু বড় আমটা নিব, না হলে নিব না, একটু ছোট আমটা নিব, না হলে নিব না। তাহলে অপশনগুলো কি দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার 5 দাঁড়াচ্ছে। এর মধ্যে একটা পড়ে গেল না, কোনোটাই নিচ্ছি না। আমাকে কিন্তু বলেছে কমপক্ষে একটা নেওয়াই লাগবে প্রত্যেকটা টাইপ থেকে। তাহলে এটার জন্য এই প্রথম বক্সের জন্য আমার অ্যান্সার 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1।
সেম ওয়েতে পরের বক্সেও কি এরকম ভাবে 4টা আসবে না, নিব নিব না নিব নিব না নিব নিব না নিব নিব না। তাহলে সেকেন্ড বক্সের জন্য অর্থাৎ কলার জন্য তখন আমার আসবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। সেম হিসাবে আপেলের জন্য আমার আসবে 3টা যেহেতু আছে তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে এদের গুণফলটা। প্রত্যেক প্রকারের ফল কমপক্ষে একটা করে নিতে হবে এবং প্রত্যেকটা বিভিন্ন আকারের হলে অ্যান্সারটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। তো আশা করি সদৃশ বিসদৃশ টাইপটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু সামনে আগাই। এবার আমাদের একটা কুইজ সবার জন্য, যে এখানে বলেছে 10টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের শুধুমাত্র বিকল্প আছে। তো প্রশ্নগুলো সবগুলো অ্যান্সার করতে হলে একজন শিক্ষার্থী এক বা একাধিক প্রশ্ন কত উপায়ে অ্যান্সার করতে পারে? তো 10টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের বিকল্প আছে। তো আপনারা চাইলে এখন ভিডিওটা পজ করে ম্যাথটা নিজে একবার ট্রাই করতে পারেন। তাহলে আমরা শুরু করি এবার। তো ধরে নিচ্ছি 1, 2 আর 3 এই 3টার জন্য বিকল্প আছে। বাকি 2, বাকি হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10 এই টোটাল 7টার জন্য কোনো বিকল্প নাই। তাহলে 7টার জন্য আমার এলিজিবল অপশন কি? হয় দিব না হলে দিব না। আর এই 3টার জন্য আমার এলিজিবল অপশন কি? দিব অথবা দিব না হলে দিব না। তাহলে এই 3টার জন্য আমার আসলে অ্যান্সারটা কি হচ্ছে? একটার জন্য 3টা অপশন, 2টার জন্য 3টা অপশন, 3 নাম্বারটার জন্য 3টা অপশন। তাহলে এটার জন্য আমার এলিজিবল অপশন হচ্ছে 3 টু দি পাওয়ার 3। আর এটার জন্য এলিজিবল অপশন 4 নাম্বারটা দিব না হলে দিব না, 5 নাম্বারটা দিব না হলে দিব না, এরকম করতে করতে 10 নাম্বারটা দিব না হলে দিব না। তাহলে এই 7টা কোশ্চেনের জন্য আমার অপশন হচ্ছে 2টা। তাহলে আমার অ্যান্সার কতগুলো উপায়ে আমি অ্যান্সারটা করতে পারি এই কোশ্চেনগুলা? 2 টু দি পাওয়ার 7 উপায়। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে এদের গুণফলটা, যে 3 টু দি পাওয়ার 3 মাইনাস ইনটু 2 টু দি পাওয়ার 7। এই উপায়ে আমি কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারি। কিন্তু না, ওই যে একটা কিন্তু পড়ে যায় যে কোনোটাই অ্যান্সার করছি না। তাহলে এখান থেকেও আমরা কি করব? -1 করে দিব। তার মানে অ্যান্সার হচ্ছে 3 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, এবার আমরা পরের টাইপে চলে যাব। পরের টাইপটা হচ্ছে জ্যামিতিক কনসেপ্ট। তো এখানে বলেছে যে একটা তলে 10টা বিন্দু আছে। খুব ভালো কথা। তো এই 10টা বিন্দুর মধ্যে 4টা বিন্দু আবার হচ্ছে সমরেখ। তো আমাকে বের করতে হবে প্রথমটার জন্য কতগুলো সরল রেখা সম্ভব। এখন সরল রেখা বানাতে কয়টা বিন্দু লাগে? 2টা বিন্দু লাগে। তাহলে 10টা বিন্দু থেকে 2টা বিন্দু কত উপায় চুজ করতে পারি? 10c2 উপায়। তাহলে আমার অ্যান্সারটা হওয়ার কথা কত? 10c2। কিন্তু না, প্রবলেম বাধাই দিল এই 4টা সমরেখ বিন্দু। তারা যেহেতু সমরেখ, তাহলে তাদের থেকে আমি যেভাবেই কম্বিনেশন করি না কেন আমার কিন্তু সরলরেখা একটাই হবে। তাহলে এই 10c2 থেকে আমি 4c2টা বাদ দিয়ে দিই, তাহলেই হয়ে যাওয়ার কথা। কিন্তু তাতেও হচ্ছে না, কারণ আমি ধরা যাক 4c2 মানে হচ্ছে আমার 4 ইন্টু 2 বাই 1 ইন্টু 2, অ্যাকচুয়ালি 4টা সরলরেখা। তো এই 4টা সরলরেখা বাদ দিয়ে দিলাম, কিন্তু প্রত্যেকবারই তো আমার একটা সরলরেখা হচ্ছিল, তাহলে এই একটা বাদ চলে গেল না। এই কারণে আমাকে এখানে একটা +1 দিতে হবে। তার মানে অ্যাকচুয়ালি সরলরেখা হচ্ছে 10c2 মাইনাস 4c2 প্লাস 1। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারলাম। পরেরটায় যাই। পরেরটা বলছে কতগুলো ত্রিভুজ সম্ভব। তো একটা ত্রিভুজ বানাতে কয়টা বিন্দু লাগে? অবভিয়াসলি 3টা বিন্দু লাগবে। তাহলে 10টা বিন্দু থেকে 3টা বিন্দু কত উপায় চুজ করতে পারি? 10c3 উপায়। আবার ওই সমরেখ বিন্দুগুলা দিয়ে তো ত্রিভুজ সম্ভব না, কারণ কোনো ক্ষেত্রই তো আবদ্ধ হবে না। তাহলে কি করব? মাইনাস করে দিব, -4c3। তাহলে চতুর্ভুজ কয়টা হবে? কয়টা বিন্দু লাগে চতুর্ভুজ বানাতে? 4টা বিন্দু লাগে। তার মানে অ্যান্সার হবে 10c4 মাইনাস 4c4। এবার বৃত্তর ক্ষেত্রে আসি। তো ত্রিভুজ বানাতে যেরকম 3টা বিন্দু লাগে, এই ত্রিভুজের পরিবৃত্ত কিন্তু ওই 3টা বিন্দু দিয়ে যাবে না। তাহলে বৃত্ত বানাতেও আমরা এখন থেকে শিখলাম 3টা বিন্দুই লাগে। তাহলে আমার 4 নম্বরের অ্যান্সারটা হবে 10c3 মাইনাস 4c3। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারলাম। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটায় বলেছে একটা তলে 10টা সরলরেখা আছে আর একটা তলে 15টা সরলরেখা আছে। তো আমাকে বের করতে হবে তল দুটির মধ্যে সর্বোচ্চ সংখ্যক ছেদবিন্দুর সংখ্যা। তো প্রথম তল থেকে 10টা সরলরেখার মধ্যে থেকে আমি একটা সরলরেখা যদি চুজ করি, আর সেকেন্ড তলের 15টা সরলরেখার মধ্যে থেকে যদি আমি একটা সরলরেখা চুজ করি, এই একটা সরলরেখা নিজের মধ্যে ছেদ করলে কি এক ধরনের বিন্দু পাবো। আবার 10টা সরলরেখার মধ্যে থেকে যদি আমি 2টা সরলরেখা চুজ করি, তারা নিজেদের মধ্যে ছেদ করলে আরেক ধরনের ছেদবিন্দু পাবো। আবার 15টা সরলরেখা থেকে 2টা
সরলরেখা চুজ করলে তারা নিজেদের মধ্যে ছেদ করলে কি আরো এক সেট ছেদবিন্দু পাবো না? তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে এদের যোগফল, যে এতগুলো আমার ছেদবিন্দু পসিবল। এখন আমি যদি একটু অন্যভাবে বলি যে এরকম হলো যে এই 10টা সরলরেখার মধ্যে এরা হচ্ছে সমবিন্দু, একটা তলের মধ্যে আছে। এই 15টা সরলরেখার মধ্যে এরাও হচ্ছে সমবিন্দু। এবার এদের থেকে ম্যাক্সিমাম কতগুলা ছেদবিন্দু সম্ভব? এখন এই তলের থেকে আমার ম্যাক্সিমাম ছেদবিন্দু সম্ভব একটা, এই তলের থেকে আমার ম্যাক্সিমাম ছেদবিন্দু সম্ভব একটা। এখন যদি আমি ইন্ডিভিজুয়ালি এই তলের থেকে একটা সরলরেখাকে পিক করি, এই তলের থেকে একটা সরলরেখাকে পিক করি, তাহলে কি আমার 10c1 ইন্টু হচ্ছে 15c1 হবে না? তাহলে আমার অ্যান্সারটা হবে হচ্ছে, যদি দুইটা তলের সরলরেখাগুলো ইন্ডিভিজুয়ালি সমবিন্দু হয়, তাহলে আমার অ্যান্সারটা হবে হচ্ছে 10c1 ইন্টু 15c1 প্লাস 1 প্লাস 1। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারলাম। ওকে, তাহলে আমরা পরের টাইপে যাই। তো পরেরটায় বলেছে যে 7টা রেখার দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এরকম করে 7 সেন্টিমিটার পর্যন্ত। এদেরকে দিয়ে কতগুলো চতুর্ভুজ বানানো সম্ভব? চতুর্ভুজে কয়টা বাহু থাকে? 4টা বাহু থাকে। তাহলে 4টা বাহুর জন্য কয়টা সরলরেখা লাগবে? 4টা সরলরেখা লাগবে। তাহলে 7টা থেকে 4টা সরলরেখা কতভাবে চুজ করতে পারি? 7c4 উপায়ে। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাওয়ার কথা, কিন্তু প্রবলেমটা হচ্ছে চতুর্ভুজের 4টা বাহুর মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে র্যান্ডমলি, যদি আমি এটাকে নাম দেই এ বি সি ডি, র্যান্ডমলি ধরা যাক আমি চুজ করলাম এ বি বি সি সি ডি, এদের যোগফল অলওয়েজ গ্রেটার দেন 4টা হবেই। কিন্তু এইখানে যদি আমি এরকম একটা সেট নেই যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, তাহলে এদের যোগফল কিন্তু এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু নিতে পারবো না। আবার 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার যদি আমি 6 সেন্টিমিটার নেই, এদের যোগফল কিন্তু সমান হয়ে যাচ্ছে, এটাও কিন্তু নিতে পারবো না। আবার আমি যদি এরকম নেই 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার, তাহলে কিন্তু সমান হয়ে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু আমি নিতে পারবো না। এছাড়া আমি যদি আর যে কোনোটা নেই, যে ধরা যাক 1, 2, 5 আর এদিকে 7, তাহলে কিন্তু এটা বড় হয়, তাহলে বাকিগুলো আমি নিতে পারবো। তার মানে নন এলিজিবল ক্যান্ডিডেট হচ্ছে এইটা, এইটা আর এইটা। এই কারণে 7c4 থেকে আমি এই তিনটাকে বাদ দিয়ে দিব। তার মানে অ্যান্সার হচ্ছে 7c4 মাইনাস 3, অর্থাৎ 7 ইন্টু 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 1 2 3, কাটাকাটি করলে আমার আসে 35 মাইনাস 3, অর্থাৎ 32টা। তার মানে আমার চতুর্ভুজ বানানো সম্ভব আসলে 32টা। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। এবার আমাকে বললো যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ কয়টা। তো আমরা একটু যদি চিন্তা করি যে কর্ণ আর বাহু দুইটা কি আসলে দুইটা সরলরেখা দিয়ে গঠিত না? দুইটা বিন্দু দিয়ে গঠিত না? তো দুইটা বিন্দু দিয়ে যদি গঠিত হয়, তাহলে একটা চতুর্ভুজের বিন্দু আছে 4টা। তো 4টা বিন্দু থেকে দুইটা বিন্দু কত উপায় চুজ করতে পারি? 4c2 উপায়। তো 4c2 এর ভ্যালু আমার কত আসে? 4 into 3 divided by 1 into 2, অর্থাৎ 6। কিন্তু আমার তো এইখানে বাহুর সংখ্যাটা আসলো 4টা, তাহলে সে কিন্তু বাহু প্লাস কর্ণের অ্যান্সারটা দেয়, সে কিন্তু বুঝে না বাহু কোনটা কর্ণ কয়টা। তো আমি যখন এই যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ বের করব, আমি কিন্তু আসলে তার টোটাল সরলরেখার সংখ্যাটা বের করতে চাই। সরলরেখার সংখ্যা থেকে যেহেতু n সংখ্যক বাহু বলেই দিচ্ছে, এখানে 4টা বাহু তো আমি জানি চতুর্ভুজের, তো ওই 6 থেকে 4 বাদ দিলে আমি কি কর্ণ সংখ্যা পেয়ে যাই না? তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের পয়েন্টও থাকবে তো n সংখ্যক, তাহলে n সংখ্যক পয়েন্ট দিয়ে কতগুলো সরলরেখা সম্ভব? nc2 সংখ্যক সরলরেখা সম্ভব। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বাহু করে থাকবে, n সংখ্যকই থাকবে, তাহলে টোটাল সরলরেখা থেকে বাহুর নাম্বারটা বাদ দিলে আমরা কি চলে আসবে? কর্ণ চলে আসবে না? তার মানে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ আসবে হচ্ছে nc2 মাইনাস n সংখ্যক। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে আমরা এবার পরের টাইপে যাই। এটা হচ্ছে বিন্যাস সমেত মিশ্রিত সমস্যা। তো এখানে বলেছে মেকানিক শব্দটা থেকে প্রতিবারে আমি 3টা করে অক্ষর নিয়ে কতগুলো শব্দ গঠন করতে পারি সেটা আমাকে বের করতে হবে। তো মেকানিক শব্দটার মধ্যে বর্ণ আছে কয়টা? এম ই সি এ এন আই সি এস, অর্থাৎ 8টা বর্ণ আছে, যার মধ্যে 2টা আবার হচ্ছে সি। তো এদের থেকে আমি 3টা করে প্রত্যেকবার অক্ষর নিব। তাহলে আমি একটা বক্স বানিয়ে ফেলি যেখানে হচ্ছে 3টা ঘর আছে। তো 3টা ঘরের মধ্যে আমি কেস 1 এ বসাবো 2টাই সি, আর কেস 2 তে বসাবো হচ্ছে একটা মাত্র সি।
তো দুইটাই যদি সি বসাই, খালি ঘর আছে একটা, আর খালি বর্ণ আছে আমার কয়টা, 6টা। তো 6টা বর্ণ থেকে একটা বর্ণ কত উপায় চুজ করা যায়, 6C1 উপায়। আবার যদি আমি একটা ঘরে সি কে বসাই, তাহলে বাকি ঘর আছে আমার কয়টা, দুইটা। তো দুইটা ঘরে 6টা বর্ণ থেকে কয়টা বর্ণ বসানো যায়, 6C2 উপায়। তো এবার আমি যদি এদেরকে নিয়ে সাজাই, তাহলে এখন তিনটা বর্ণ নিজের মধ্যে সাজবে কত উপায়, 3 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে দুইটা রিপিট, তাহলে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে তিনটা বর্ণ নিজেদের মধ্যে সাজবে কত উপায়, 3 ফ্যাক্টোরিয়াল। কোনো রিপিট কি আছে এখানে, এখানে কিন্তু কোনো রিপিট নাই, কারণ দুইটা সির মধ্যে একটা সি নিয়ে নিছি। আর এখানে বাকি 6টার মধ্যে থেকে দুইটা করে অক্ষর নিয়ে নিছি। তাহলে এখন যদি আমি সলভ করি, 6C1 এর ভ্যালু হচ্ছে 6, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 3। 6C2 এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, কাটাকাটি করলে হচ্ছে এখানে 15 ইন্টু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। তাহলে আমার 15 ইন্টু 6 অর্থাৎ হচ্ছে 90। তাহলে আমার টোটাল অ্যান্সারটা হচ্ছে 18 প্লাস 90 অর্থাৎ 108টা আমার শব্দ গঠন করা যাবে। এখন যদি আমাকে বলতো শুধুমাত্র সমাবেশ সংখ্যা নির্ণয় করো, তাহলে কিন্তু অ্যান্সার আসতো 6C1 প্লাস 6C2, অর্থাৎ আমার অ্যান্সার আসতো হচ্ছে 6 প্লাস 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 21। তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারলাম। তাহলে আমরা এবার পরেরটায় যাই। তো এবার আজকের টপিকের লাস্টের ম্যাথ, এখানে বলছে যে 8x8 এই গ্রিডে মোট কতগুলো আয়তক্ষেত্র সম্ভব। তো আমাকে গ্রিডটা বুঝতে হবে, আমি একটা ছোট গ্রিড দিয়ে বুঝাই। যে ধরা যাক এইটা হচ্ছে আমার একটা 3x3 গ্রিড, ঠিক আছে। মানে এখানে হচ্ছে আমার এইদিকে 3টা, এদিকে হচ্ছে 3টা, টোটাল 9টা বর্গক্ষেত্র আছে। গ্রিড মানেই হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এই গ্রিডটা বানাতে আমার সরলরেখা লাগলো কয়টা, 1 2 3 4 হরাইজন্টালি, 1 2 3 4 ভার্টিক্যালি। তো তাহলে এই চারটা চারটা করে সরলরেখা নিয়ে আমি একটা আয়তক্ষেত্র বানাই ফেললাম, বা একটা বর্গক্ষেত্র বানাই ফেললাম, বা একটা গ্রিড বানাই ফেললাম। তো এখন আমি যদি এখন র্যান্ডমলি এই হরাইজন্টাল থেকে যে কোনো দুইটা সরলরেখা চুজ করলাম, কথা কথা চুজ করলাম হচ্ছে 2 নাম্বারটা আর 4 নাম্বারটা। আবার র্যান্ডমলি আমি এই ভার্টিক্যাল থেকে দুইটা সরলরেখা চুজ করলাম, তাহলে আমি চুজ করলাম হচ্ছে 1 নাম্বারটা আর হচ্ছে 3 নাম্বারটা। তাহলে এই দিক থেকে দুইটা আর এই দিক থেকে দুইটা চুজ করে আমার আয়তক্ষেত্র কয়টা আসলো, একটা না। তাহলে আমি প্রত্যেকবারে দুইটা দুইটা করে চুজ করে একটা করে আয়তক্ষেত্র পাই না। তাহলে এখন আমি যদি চিন্তা করি যে আমি লেফট সাইড থেকে 4টা থেকে দুইটা করে নিলাম, আর হরাইজন্টালের 4টা থেকে দুইটা করে নিলাম, তাহলে আমার এখান থেকে আয়তক্ষেত্র, এখান থেকে সরলরেখা পেয়ে গেলাম, এখান থেকে সরলরেখা পেয়ে গেলাম। এদেরকে টোটাল নিলে আমার অ্যাকচুয়ালি কি আয়তক্ষেত্রের সংখ্যা আসবে না এই গ্রিডটার মধ্যে। এবার যদি এই প্রবলেমটাকে আমরা একটু ব্লো আপ করে ফেলি, যে এবার আর 3x3 গ্রিড নাই, এবার হয়ে গেল সেটা 8x8 গ্রিড। তো 3x3 গ্রিডের ক্ষেত্রে সরলরেখা ছিল 4টা মানে +1। তাহলে 8x8 গ্রিডের ক্ষেত্রে সরলরেখা আসবে কয়টা, 8 + 1 মানে হচ্ছে 1 এর সাইডে 9টা করে। তাহলে 9টা সরলরেখা থেকে আমি প্রত্যেকবারে কয়টা করে সরলরেখা নিব, 2টা করে। তাহলে 9টা করে সরলরেখা থেকে প্রত্যেকবার 2টা করে সরলরেখা 92 উপায় নিতে পারি। আবার ভার্টিক্যালে নিলাম, এবার হরাইজন্টালেও কি সেম 92 উপায় নিতে পারি। এদেরকে যদি গুণ করে দেই তাহলে কি আমার টোটাল সরলরেখার সংখ্যাটা চলে আসবে না। তো টোটাল সরলরেখার সংখ্যাটা আসলে কম্বিনেশনটা চলে আসবে, কম্বিনেশন চলে আসলে আমার কি চলে আসবে, কতগুলো আয়তক্ষেত্র পসিবল। তাহলে 9C2 মানে হচ্ছে 9 ইন্টু 8 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, দ্যাট মিনস হচ্ছে 436। তাহলে 36 স্কোয়ার এতগুলা আয়তক্ষেত্র পসিবল। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারলাম। তাহলে আমরা পরেরটায় যাই। তো এরপরে আমাকে বলেছে যে সেম 8x8 গ্রিডে কতগুলো বর্গক্ষেত্র সম্ভব। তো আবারও ছোট একটা গ্রিড নিয়ে আমরা শুরু করি, যে এবার হচ্ছে আমরা 4x4 গ্রিড নিব।
ওকে, তো এবার এই 4x4 গ্রিডটাকে আমি যদি কতগুলো সরলরেখা নিয়ে গঠিত সেটাকে চেক করি, তাহলে আসবে কয়টা? 1 2 3 4 5। এখানে আসবে হচ্ছে 1 2 3 4 5টা। তো যেহেতু গ্রিড, তার মানে কি প্রত্যেকটা খণ্ডাংশের দৈর্ঘ্য সমান। তার মানে এটা হচ্ছে 1 একক, এটাও 1 একক, এটাও 1 একক, এটাও 1 একক। সেম ওয়েতে এটাও 1 একক, এটাও 1 একক, এটাও 1 একক, এটাও 1 একক। তো আমি যদি এখন প্রথমে চিন্তা করি যে 1 স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কতগুলো বর্গক্ষেত্র সম্ভব, তাহলে এইদিকে আছে 4টা বাহু, এদিকে আছে 4টা বাহু, তাহলে টোটাল কতগুলো সম্ভব? 4 স্কয়ারটা সম্ভব। আচ্ছা, এবার আসি হচ্ছে 2 স্কয়ার বা 2 একক বাহু বিশিষ্ট কতগুলো সম্ভব। তো একটু চিন্তা করতে হবে এবার। যদি 2 একক নেই, আমি প্রথমে হচ্ছে এই একদম লেফট সাইডের সরলরেখাটাকে নিচ্ছি, তাহলে 2 একক গেলে অ্যাকচুয়ালি যাবে হচ্ছে 3 নাম্বার সরলরেখা পর্যন্ত, মানে 1 আর 3 নিয়ে যাবে। তাহলে 1 আর 3 নিলে আমার কিন্তু এবার হরাইজন্টালি 2 একক নিয়ে নিলাম। এবার ভার্টিক্যালি যদি 2 একক নিতে হয়, তাহলে আমাকে এই দিক থেকেও এই 1 আর হচ্ছে 3 কে নিতে হবে না? তাহলে এই যে এই ক্ষেত্রটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে আমার 2 একক ক্ষেত্রফল বিশিষ্ট। আচ্ছা, এবার আমি যদি একটু অ্যাডভান্স হই, ধরা যাক আমি এবার 2 নাম্বার সরলরেখাটা নিলাম। তাহলে 2 নাম্বার সরলরেখাটা থেকে 2 একক দূরে আসলে কোনটা আছে? এটা আছে 4 নাম্বার সরলরেখাটা। তাহলে অ্যাকচুয়ালি তখন আমার এই ক্ষেত্রফলটা হবে না? আচ্ছা, তাহলে কিন্তু আমরা এখন ভার্টিক্যালি দুইটা বর্গক্ষেত্র পেয়ে গেলাম। একটা হচ্ছে 1 নাম্বার সরলরেখার জন্য, একটা হচ্ছে 2 নাম্বার সরলরেখার জন্য। এবার আমি যদি 3 নাম্বার সরলরেখাটায় যাই, তাহলে 3 নাম্বার সরলরেখাটায় 2 একক দূরে সরলরেখাটা হচ্ছে 5 নাম্বার সরলরেখা। তাহলে অ্যাকচুয়ালি কি এই ক্ষেত্রটা আসবে? তাহলে আমি 3 নাম্বার সরলরেখা নিলে আমি টোটাল ভার্টিক্যালি 2 একক দৈর্ঘ্য পাচ্ছি হচ্ছে 3টা। সেম ওয়েতে আমি তাহলে হরাইজন্টালি 2 একক দৈর্ঘ্য পাবো কয়টা? 1 থেকে নিলে 3 পর্যন্ত পাবো, 2 থেকে নিলে 4 পর্যন্ত পাবো, 3 থেকে নিলে 5 পর্যন্ত পাবো, অর্থাৎ এখানেও কিন্তু 3টা পাবো। তাহলে 2 স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আসবে, এই দিক দিয়ে হচ্ছে 3টা দৈর্ঘ্য আসবে, এই দিক দিয়ে হচ্ছে 3টা দৈর্ঘ্য আসবে, অর্থাৎ টোটাল 3 স্কয়ার সংখ্যক বর্গক্ষেত্র আমরা পাবো। আচ্ছা, তো এটা গেল হচ্ছে যে 2 একক দৈর্ঘ্য বিশিষ্ট। এবার যদি আমি 3 একক দৈর্ঘ্য বিশিষ্ট নেই, তাহলে আমি নিব হচ্ছে এখান থেকে 1 আর 1 2 3, অর্থাৎ এখান থেকে 4, তাই না? তাহলে আমি এই ক্ষেত্রটা পাচ্ছি। আবার এখান থেকে যদি আমি 2 নেই, তাহলে এই দিক থেকে নিব হচ্ছে 5, তাহলে আমি এই ক্ষেত্রটা পাচ্ছি। এবার 3 নিলে কি আর 3 একক সম্ভব? তখন কিন্তু সম্ভব না। তার মানে হরাইজন্টালি 3 একক দৈর্ঘ্য বিশিষ্ট আমার বাহু থাকবে হচ্ছে 2টা। এবার ভার্টিক্যালি যদি যাই, তাহলে 1 নিলে আমি পাবো হচ্ছে 2 3 4 কে, আবার 2 নিলে আমি পাবো হচ্ছে 5 কে। তার মানে ভার্টিক্যালিও কয়টা সম্ভব? 2টা। তাহলে ভার্টিক্যালি সম্ভব হচ্ছে 2টা দৈর্ঘ্য, আর হরাইজন্টালি সম্ভব হচ্ছে 2টা দৈর্ঘ্য। তার মানে 3 একক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র আসলে কয়টা সম্ভব? 2 ইন্টু 2, অর্থাৎ 2 স্কয়ারটা। তাহলে 3 স্কয়ার দৈর্ঘ্য বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট বাহু আমার বর্গক্ষেত্র সম্ভব হচ্ছে 2 স্কয়ার। আর 4 একক দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্র একটাই, বড় বর্গক্ষেত্রটা। তাহলে আমার 4 স্কয়ার বা 4 একক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র সম্ভব হচ্ছে একটাই, বা 1 স্কয়ার। তাহলে আমার টোটাল বর্গক্ষেত্র পসিবল কয়টা? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, তাই না? তো আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলা কি আসবে? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো n এর ভ্যালু এখানে কত? 4 স্কয়ার পর্যন্ত গেলাম। তার মানে 4 ইন্টু হচ্ছে 5 ইন্টু হচ্ছে 4 দুগুণ 8 যোগ 1 মানে হচ্ছে 9 ডিভাইডেড বাই 6। কাটাকাটি করলে এখানে 2, এখানে 3, এখানে কাটাকাটি করলে 2, তার মানে 3 5 15 দুগুণ 30, তার মানে 30টা বর্গক্ষেত্র সম্ভব। তো আশা করি আমরা ছোট ম্যাথটা বুঝতে পারলাম। তাহলে আমরা তো 4
মানে 4x4 গ্রিডে আমি n এর ভ্যালু পাইলাম 4, তাহলে n এর ভ্যালুটা এখানে বসা দিলে আমি বর্গক্ষেত্র সংখ্যা পেয়ে গেলাম না? তাহলে 8x8 এই গ্রিডে অ্যাকচুয়ালি বর্গক্ষেত্র আসবে কয়টা? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস এরকম করতে করতে প্লাস 8 স্কয়ার পর্যন্ত। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি মানে 8 পর্যন্ত যদি n এর ভ্যালু নেই, তাহলে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 এই ফর্মুলার মধ্যে যদি আমি বসাই দেই, তাহলে আমার আসবে 8 ইনটু 9 ইনটু 4 দুগুণা 16 যোগ 1 17 ডিভাইডেড বাই 6। তো কাটাকাটি যদি করি তাহলে 3 দিয়ে কাটলে এখানে 3, এখানে হচ্ছে 2, কাটাকাটি করলে এখানে আমার আসবে 4, 4 3 12 ইনটু হচ্ছে 17, তাহলে আমার আসছে টোটাল 204টা বর্গক্ষেত্র সম্ভব। তো তাহলে আমাকে যত x যত গ্রিড দিবে, যদি আমাকে এখন 100x 100ও দেয়, আমরা কিন্তু এখন বের করতে পারবো। ফর্মুলা হচ্ছে 100 ইনটু 101 ইনটু হচ্ছে 201 ডিভাইডেড বাই 6, এটাই হচ্ছে আমার অ্যান্সারটা। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারলাম। এরই সঙ্গে সমাবেশের ক্লাসটাকে আমরা এখানেই শেষ করছি। আশা করি ভার্সিটিতে আসার মতো সবগুলো ম্যাথই আমরা কভার করেছি আপনারা, এবং ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হচ্ছে।